আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাদেরকে নিয়ে ক্লাস করব তারা হচ্ছে ক্লাস 6। ক্লাস 6 এর আজকে বিজ্ঞান বিষয়ে আমরা আলোচনা করব। পঞ্চম অধ্যায়টা তোমরা ঝটপট খুলে ফেলো। যারা বিজ্ঞান বই সামনে নিশ্চয়ই আছে, পঞ্চম অধ্যায়টা খুলবে। পঞ্চম অধ্যায়ের কিছু অংশ আমরা পূর্বেই আলোচনা করেছি, সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই সম্পর্কে এখন আর খুব বেশি আলোচনা করব না। আমরা পূর্বের ক্লাসে কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে সেটা জেনেছি, সেই প্রক্রিয়াকে কি বলে সেটাও জেনেছিলাম, সালোক সংশ্লেষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। চলো তাহলে পরীক্ষাটি আমরা শুরু করি। তোমাদের হাতের কাছে নিশ্চয়ই খাতা এবং কলম আছে অথবা পেন্সিল আছে, তাহলে তোমরা লিখে নিতে পারো, অথবা তোমাদের বইয়ে সেই পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি, 39 পেজে গিয়ে তোমরা দেখতে পারো কিছু উপকরণ প্রয়োজন। আমরা যে পরীক্ষাটি করব তার জন্য কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। আমাদের এই পরীক্ষাটির জন্য লাগবে একটি বিকার, একটি টেস্ট টিউব, পানি, ফানেল, জলজ সতেজ হাইড্রোলা, আর লাগবে হচ্ছে দিয়াশলাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু বলে দিচ্ছি আমাদের কি কি প্রয়োজন হবে এই পরীক্ষাটি করার জন্য। একটি বিকার, টেস্ট টিউব, পানি, ফানেল, জলজ হাইড্রোলা, আর প্রয়োজন হবে দিয়াশলাই। চলো তাহলে আমরা শুরু করি পরীক্ষাটি। প্রথমে আমাদের করতে হবে কি, বিকার। বিকারটা কিরকম? একটা গ্লাসের মতো, তোমরা জানো। সেই বিকারের মধ্যে আমরা 2/3 পানি নেব। সেই পানির মধ্যে আমরা সতেজ জলজ হাইড্রোলা নেব। যেহেতু এটা পানিতে থাকে হাইড্রোলাটা, সেই জন্য আমি জলজ বলছি। সেই হাইড্রোলাটা এমন ভাবে রাখবো, যদি মনে করো এটা যদি হাইড্রোলা গাছ হয়, তাহলে গাছের পাতাগুলো থাকবে নিচে আর তার কাণ্ডগুলো থাকবে বিকারের উপরের দিকে। কেন এরকম রাখবো? কারণ সেই কাণ্ডের উপর দিয়ে আমি টেস্ট টিউব ঢোকাবো। ঠিক আছে? এবার প্যানেল রাখবো। প্যানেলটা দেখেছো তোমরা, প্যানেলটা হচ্ছে কিছুটা বাসায় তোমরা দেখো না, তেল ঢালে বা কোনো কিছু সরু কিছুর মধ্যে পানি ঢালার জন্য যে অংশ, যে পার্টের জিনিসটা ইউজ করে, আমরা সেটাকেই বলবো প্যানেল। তাহলে প্যানেলের সেই ভেতরে থাকবে হাইড্রোলা। বিকারের ভেতরে থাকবে সতেজ জলজ হাইড্রোলা, এবং হাইড্রোলার কাণ্ড উপরটা থাকবে সেই প্যানেলের মধ্যে। ঠিক আছে? আমি আবারও বলছি, প্যানেলের যে চওড়া অংশটা সেটা থাকবে বিকারের ভেতরে, এবং সেটার ভেতরে থাকবে জলজ হাইড্রোলা, এবং কাণ্ডগুলো প্যানেলের মধ্যে থাকবে। ঠিক আছে? আরো একটু পানি দেব। এবার আমাদের কাছে যে টেস্ট টিউবটা আছে, সেই টেস্ট টিউবটা আমরা কি করব, পানি দিয়ে পূর্ণ করব। এবং সেই টেস্ট টিউবটা যদি এরকম হয়, তাহলে খোলা অংশটাকে আমি বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরে নিব, চেপে নিব, চেপে নিয়ে উল্টে দিব। তাহলে কি হবে, পানি যা পড়বে না। ঠিক এভাবে করে এখন আমি সেই প্যানেলের মধ্যে এটাকে এমন ভাবে রাখবো যেন সুন্দর করে প্যানেলের যে মুখটা আছে সেটা টেস্ট টিউবের ভিতরে ঢুকে যায়। ওকে? এইবার আমরা এই অবস্থায় পরিপূর্ণ পানিতে বিকারটি রাখবো, এবং এই জিনিসটাকে সূর্যের আলোর মাঝে কিছু সময় রেখে দেব। তারপর দেখব কি ঘটে। এবার হচ্ছে পর্যবেক্ষণের পালা। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে কাজের ধারা, কিভাবে আমরা পরীক্ষাটি করব। এবার অবজারভেশনের সময় পর্যবেক্ষণ করে দেখব যে টেস্ট টিউবটি, যদি মনে করি আমরা টেস্ট টিউব, তাহলে দেখব যে টেস্ট টিউবের মধ্যে কিছু বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে এবং পানিটা নিচে নেমে যাচ্ছে। আবারও বলছি, আমরা যখন অবজার্ভ করবো কিছু সময় পর উপরে কিছু বুদবুদ আকারে গ্যাস থাকবে। তাহলে এই গ্যাসটা কি? এটা কি আমরা অক্সিজেন বলবো? কেন বলবো? এটা আমরা টেস্ট করে নিব। এবার
আমাদেরকে যেটা করতে হবে, খুব সাবধানে টেস্ট টিউবটাকে আবারও পূর্বের ন্যায় বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরে টেস্ট টিউবটাকে নিয়ে আসবো। আর আমাদের কাছে কি আছে? দেশলাই। সেই দেশালের কাঠি জ্বালিয়ে আমরা যদি টেস্ট টিউবের ভিতরে ধরি তাহলে দেখব সেটা দপ করে আগুন জ্বলবে। এখন বলো, এই যে ভেতরে যে গ্যাসটা হয়েছিল এবং সেখানে যখন আমি দেশালের কাঠি দিলাম, যখন দপ করে উঠলো, তাহলে এ থেকে কি প্রমাণিত হয়? আমি জানি তোমরা ইতিমধ্যে মাথায় চলে এসেছে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে সেটিকে আমরা অক্সিজেন কেন বলবো? কারণ হচ্ছে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। যখনই আমি দেশালের কাঠিটা ওখানে ধরলাম তখনই সেটা দপ করে আগুন জ্বলে উঠলো। আর এই থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই পদ্ধতিতে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে সেটি নিশ্চয়ই কি গ্যাস? অক্সিজেন। সালোকসংশ্লেষণের অক্সিজেন নির্গমন পরীক্ষা। নিচের মতো করে পরীক্ষাটি করি। উপকরণ: একটি বিকার, হাইড্রিলা উদ্ভিদ, পানি, একটি ফানেল, একটি টেস্ট টিউব ও দেশলাই। পদ্ধতি: প্রথমে একটি বিকার নিন। বিকারে কিছু হাইড্রিলা উদ্ভিদ রাখি যাতে হাইড্রিলার কাণ্ডগুলো উপরের দিকে থাকে। বিকারটির 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে পূর্ণ করি। হাইড্রিলার উপরে একটি ফানেল স্থাপন করি যাতে ফানেলের নলটি সম্পূর্ণ পানিতে ডুবে থাকে। একটি পানিপূর্ণ টেস্ট টিউব বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে ফানেলের উপর উঠিয়ে স্থাপন করি। লক্ষ্য রাখতে হবে যেন টেস্ট টিউব থেকে পানি বের না হয়। এরপর সম্পূর্ণ বিকারটি সূর্যালোকে রাখি। কিছুক্ষণ পর্যবেক্ষণ করি। কি দেখা যাচ্ছে? হাইড্রিলা উদ্ভিদগুলোর কাটা অংশ দিয়ে বুদবুদ আকারে গ্যাস টেস্ট টিউবের উপরের অংশে জমা হচ্ছে এবং পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটি গ্যাসে পূর্ণ হলে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে বিকার থেকে বাইরে নিয়ে আসি। দেশলাইয়ের একটি জ্বলন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করাই এবং কাঠিটি ধপ করে জ্বলে উঠল। সিদ্ধান্ত: জ্বলন্ত কাঠিটি ধপ করে জ্বলার কারণ অক্সিজেন গ্যাস। কেননা অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে, তাই টেস্ট টিউবের উক্ত গ্যাস হলো অক্সিজেন। জেনে রাখা ভালো, এই পরীক্ষায় হাইড্রিলা ছাড়াও যে কোনো নিমজ্জিত জলজুদ্ভিদ, ভাসমান জলজুদ্ভিদও ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পরীক্ষাটির মাধ্যমে আমরা কি শিখতে পারলাম? যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে উদ্ভিদ অক্সিজেন নির্গমন করে এবং এই পদ্ধতির মাধ্যমে পুরো পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যালেন্সটা রক্ষা হচ্ছে এবং আমি, তুমি, আমরা সবাই এবং সকল প্রাণীকুল ভালোভাবে বেঁচে আছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের সুবিধার্থে আমি উল্লেখযোগ্য কিছু বিষয়গুলো আবার বলে দিচ্ছি। আমাদের আজকে যে পরীক্ষাটা আমরা আলোচনা করেছি সেটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে অক্সিজেন নির্গমন। কিন্তু অক্সিজেন যেটা নির্গমন হয় সেটা কিভাবে প্রমাণিত করব সেটাই আমাদের বিষয়। এই পুরো পরীক্ষাটি করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে আমি আবার একটু মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে বিকার, টেস্ট টিউব, ফানেল, জলজ হাইড্রিলা, পানি এবং দেশলাই। তোমরা চাইলে বাসায় এটা করতে পারো, কিন্তু খুব সাবধানে করবে। এবং যখন দেশলাইটা জ্বালিয়ে অক্সিজেনটা টেস্ট করে দেখবে যে গ্যাসটা যে উৎপন্ন হয়েছে সেটা আসলে অক্সিজেন কিনা, অবশ্যই যেন তোমার সাথে মা, বাবা অথবা ভাই বোন বড় কারো যেন উপস্থিতি অবশ্যই সাথে থাকে। ঠিক আছে? সাবধানতা অবলম্বন করেই আমরা পরীক্ষণটি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আলোচনা হলো, এবার বাড়ির কাজের পালা। নিশ্চয়ই তোমরা বিষয়টি নিয়ে আরো কাজ করতে ইচ্ছুক। তোমাদেরকে একটি ছোট্ট
একটা বেল জার বা গ্লাস অথবা বড় কোনো জার, সেটা দুটো নেবেন। দুটো নিয়ে তার ভিতরে একটি ছোট্ট গাছ রাখবে। দুইটা বেল জার বা জারের ভিতরে দুটো গাছ থাকবে। আমি আবার বলছি, দুটি বেল জার বা দুইটি বড় কাচের জারের ভেতরে দুটি ছোট ছোট গাছ রাখবে। একটির ভেতরে ক্যান্ডেল বা মোমবাতি জ্বালিয়ে দেবে। এরপর কি হয় সেটা পর্যবেক্ষণ করবে। কোন গাছটি বেঁচে থাকবে বা মোমবাতিটি কেন জ্বলছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই পুরো ভিডিওটি কিশোর বাতায়নে দেখতে পাবে। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘর আমার স্কুলের আজকের ক্লাসে। আমি আসমা মুস্তানি। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 3। অধ্যায় পাঠের নাম হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। এই অধ্যায়ে 1, 2 এবং 3 পাঠ সম্পর্কে আজকে আমরা জানব। চলো তাহলে প্রথমে আমরা জেনে নিই যে এই পাঠ শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। এই পাঠ শেষে আমরা সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায় তা জানতে পারবো। সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারা কিভাবে যুক্ত তা ব্যাখ্যা করতে পারবো। সেই সাথে দেখো, আমরা সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু ভালো করে জানতে পারবো। আমরা আরো জানবো যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে। চলো তাহলে শুরু করি আমাদের আজকে মূল পাঠ। তাছাড়া সঙ্গীত, সাহিত্য, শিল্প, বিভিন্ন ধরনের শিল্পকলা, এগুলো সবই হচ্ছে তোমার অবস্থাগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। তো আমরা জানলাম যে সংস্কৃতিটা কি এবং সংস্কৃতিটা কয় রকম, তাই না? আদিম যুগে মানুষের জীবন ছিল কি খুব সহজ সরল শ্রেণীহীন। কারণ তারা কি করতো, তারা স্বাভাবিক ধরো গাছের ডাল, নুড়ি পাথর এগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা কখনো কখনো জীবজন্তু শিকার করতো, কখনো নিজেদের আত্মরক্ষা করতো। তারপর ধীরে ধীরে পরিবর্তনের সাথে সাথে মানুষ হাতিয়ার আবিষ্কার করতে শিখলো। আচ্ছা, যখন হাতিয়ার আবিষ্কার করতে শিখলো, হাতিয়ারগুলো বলতে আমি বলতে চাচ্ছি তীর, ধনুক, বর্ষা, এগুলো যখন আবিষ্কার করলো, তখন তারা দেখলো যে বাহ, এখন তো আমরা অনেক সহজেই বন্য জীবজন্তু শিকার করতে পারছি এবং আমরা আত্মরক্ষা করতে পারছি। তো হাতিয়ার আবিষ্কারের সাথে সাথে তাদের জীবন প্রণালীর মধ্যেও কিন্তু একটা পরিবর্তন চলে আসলো, তাই না? মানে উন্নতি হলেও তার সঙ্গে সঙ্গে কিন্তু সে তার জীবন প্রণালীর মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। মানুষ স্বভাবতই কি সামাজিক জীব, তারা সমাজে বসবাস করে। তো যখন সমাজে মানুষ বসবাস করে সবাই মিলেমিশে, তখন তাকে কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়, কিছু কিছু কাজ করতে হয়। একটু আগে আমরা কি বলেছি যে মানুষের সৃষ্টিশীল সব ধরনের কাজই হচ্ছে আসলে কি এক একটা সংস্কৃতি। তো তোমরা নিশ্চয়ই জানো যে অঞ্চল ভেদে এবং সমাজ ভেদে, অর্থাৎ আমরা যে সমাজে বাস করি সেই সমাজের অঞ্চল ভেদে সমাজ ভেদে সমাজের এই সংস্কৃতিগুলো ভিন্ন রকম হয়ে থাকে। পরিবেশ পরিস্থিতি এবং যুগের সাথে তাল মিলিয়ে এই পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। সময়ের সাথে, যুগের সাথে, পরিবেশ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে যখন সংস্কৃতির পরিবর্তন হচ্ছে, তখন এই পরিবর্তনটা দুই রকম হয়, ইতিবাচক হতে পারে আবার নেতিবাচক হতে পারে, তাই না? পরিবর্তন ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো যখন পরিবর্তনটা ভালো হয় অর্থাৎ ইতিবাচক হয়, তখন আমরা সেটাকে বলি উন্নয়ন, তাই না? মনে থাকবে নিশ্চয়ই। এই যে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সংস্কৃতি এক জায়গায় থেমে থাকে না, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তর হয়। তো এই হস্তান্তর হওয়ার সময় অনেক সময় কি হয়, এটা পরিবর্তিত হয়, অথবা অন্য কোনো সংস্কৃতির বিভিন্ন উপাদান এই সংস্কৃতিতে ঢুকে এই সংস্কৃতির রূপকে পরিবর্তন করে। তো এই রূপের পরিবর্তন, সেই রূপের পরিবর্তনটাকে আমরা বলি হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। অর্থাৎ সংস্কৃতির রূপের পরিবর্তনকে বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। এই যে আমরা এতক্ষণ বললাম সংস্কৃতি কি, তারপরে বললাম উন্নয়ন কি, তারপরে বললাম সাংস্কৃতিক পরিবর্তন কি, তাই না? আগে কি হতো, আগে উন্নয়ন বলতে
বোঝানো হতো সাধারণত অর্থনৈতিক উন্নয়নকে। অর্থাৎ উন্নয়ন যখন আমরা বলতাম তখন ভাবতাম যেটা নিশ্চয়ই অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। কিন্তু বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা এই উন্নতিকে সামাজিক উন্নয়ন হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ উন্নতি বলতে তারা বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তির জীবনযাপন প্রণালী বা জীবনযাপনের মান উন্নয়নকে তারা প্রকৃত উন্নয়ন বলেছে। একটা উদাহরণ নেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন ধরো কৃষিক্ষেত্রে আগে কি করা হতো? কৃষিকাজের জন্য লাঙল ব্যবহার করা হতো, তাই না? আর বাংলাদেশ যেহেতু কি পলিমাটি দিয়ে তৈরি, তো মাটিতে যে পরিমাণ পড়ে আছে সেগুলোর উপর নির্ভর করে চাষাবাদ করা হতো। অন্য কোনো কিছু এটার মধ্যে অ্যাড করা হতো না। কিন্তু পরবর্তীতে কি হলো, মানুষ যখন ট্রাক্টর আবিষ্কার করলো, ট্রাক্টর দিয়ে যখন নাকি জমি সেচ দিল এবং আলাদা করে সার প্রয়োগ করলো, তখন তারা কি দেখলো যে তাদের ফলন দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কৃষিরা উৎপাদন করতো সেটার অনেক বেশি উৎপাদন হচ্ছে যখন না এই পরিবর্তনটা আনলো। তো এই পরিবর্তনের পরে কৃষিকাজে যখন অনেক বেশি উৎপাদন হলো, তখন কি হলো, কৃষকদের জীবনের মান উন্নয়ন হয়ে গেল না? তারা অনেক বেশি অর্থ ইনকাম করা শুরু করলো। ফলে তাদের অর্থনৈতিক উন্নয়ন হলো, তাদের জীবনযাপনের মানটাই কিন্তু উন্নত হয়ে গেল। তাহলে কি বললাম আমরা? তাহলে দেখলাম যে যখন নাকি সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা আলটিমেটলি কি করছে? সমাজে উন্নয়ন করছে। এই জন্য আমরা বলতে পারি যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন এটা সম্মিলিতভাবে সমাজের উন্নয়ন করতে পারে। অর্থাৎ সমাজের উন্নয়নে ভূমিকা রাখে কি? সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন, এরা সম্মিলিতভাবে সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা জেনেছি সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন কাকে বলে। এখন আমরা জানবো পাঠ 2 সম্পর্কে। পাঠ 2, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য। এখন আমরা জেনেছি সাংস্কৃতিক পরিবর্তন কাকে বলে, উন্নয়ন কাকে বলে। এখন আমরা জানবো এই বৈশিষ্ট্য সম্পর্কে। চলো পর্দায় আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখি। বৈশিষ্ট্য 1, সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নয়ন সাধন, শোষণ এবং বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা। জ্ঞান এবং প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো আসলে উন্নয়ন বা উন্নতির লক্ষ্য। তো আমরা জানি যে মানুষের জীবনযাপনের প্রণালীকেই বলা হচ্ছে সংস্কৃতি। জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তনকে কিন্তু নির্দেশ করে। এই সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের আসলে একটা বৈশিষ্ট্য। 2 নম্বরে আমরা কি দেখবো? 2 নম্বরে আমরা দেখবো বস্তুগত পরিবর্তন যত দ্রুত হয়, অর্থাৎ বস্তুগত সংস্কৃতির পরিবর্তন যত দ্রুত হয়, অবস্তুগত সংস্কৃতির পরিবর্তন কিন্তু অত দ্রুত হয় না। একটা উদাহরণ নেই, যেমন ধরো অন্য কোনো দেশের টেলিভিশন বা ফ্রিজ আমরা যত সহজে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে যাই, সেই দেশের ভাষা কিংবা জীবন প্রণালী থেকে আমরা তত দ্রুত অভ্যস্ত হতে পারি না। তো দেখা যাচ্ছে যে আমরা বস্তুগত সংস্কৃতিতে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যাই, কিন্তু অবস্তুগত সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হতে সময় নেই। তো এর ফলে কি হয়? একটা অসমতা তৈরি হয় না বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির মধ্যে? এই অসমতা অনেক সময় সমাজে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে। এই সমস্যাগুলো আবার কি করে? সামাজিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। তো এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লক্ষ্য করি? দেখো যে এই আমরা বলছিলাম যে এই পরিবর্তনটা অনেক সময় আমাদের বাধা হয়ে দাঁড়ায়। এই সাংস্কৃতিক পরিবর্তনের গতি বা পার্থক্য হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। 3 নম্বর পয়েন্ট কি বৈশিষ্ট্যের? সেটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উন্নয়ন। আচ্ছা, উন্নয়ন বলতে আমরা বুঝি যে মানুষের মৌলিক চাহিদাগুলো যেখানে পূরণ হওয়াটাকে অগ্রাধিকার দেওয়া হয়। তো মানুষের মৌলিক চাহিদাগুলো যখন পূরণ হয়, তখন কি হয়? খুব স্বভাবতই মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, তাই না? তো জীবনযাত্রার মান যখন উন্নত হয়, তখন কি হয়? সমাজের উন্নতি হয়। অর্থাৎ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয় যখন নাকি মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পরিবর্তনটা সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে ঘটে। যে মৌলিক চাহিদা পূরণ হলো, এই জন্য কি হলো? আমার জীবনযাত্রার মান উন্নত হলো, এই জন্য আমার সামাজিক পরিবর্তন হলো। এই সামাজিক পরিবর্তনের ফলে কি হচ্ছে? বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ফলে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন হচ্ছে। পরবর্তীতে আমরা বলছি সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন যে সবসময় সরল রেখায় বা ঊর্ধ্বগতিতে ঘটবে তা কিন্তু না। আমরা বলেছিলাম যে আমাদের যে সংস্কৃতি সেটা কি হয়? 2 ধরনের হতে পারে। এই সংস্কৃতির পরিবর্তনটা যখন হয় সেটা 2 রকম হতে পারে, ইতিবাচক হতে পারে আবার নেতিবাচক হতে পারে। প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ,
আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্যতে আমরা কি দেখতে পাচ্ছি? 5 নম্বর বৈশিষ্ট্যতে দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন উভয়ই একটা সময়ের মধ্যে সংঘটিত হয়, অর্থাৎ এই দুটোই ঘটে হচ্ছে একটা সময়ের মাত্রার মধ্যে। এটাও কিন্তু পরিবর্তনের একটা বৈশিষ্ট্য, তাই না? যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন দুটো সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হচ্ছে। যেমন ধরো পুরাতন পাথর যুগ এবং নতুন পাথর যুগ, এই দুটা ঘটেছে কি, এই দুটা সংস্কৃতির পরিবর্তন, তাই না? দুইটা সংস্কৃতি কিন্তু এক না, দুইটা সংস্কৃতি আলাদা, এবং দুইটা ঘটেছে সময় পার্থক্যের জন্য। দুইটা আলাদা আলাদা সময় ঘটেছে, এই জন্য তাদের মধ্যে পার্থক্য আছে। তো এই পার্থক্য সময়ের কারণে আবার যেমন সংঘটিত হয়েছে, তেমনি আবার দেখো অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ঘটে থাকে। কেমন করে? সেটা হচ্ছে যে পুরাতন পাথর যুগে যেসব হাতিয়ারগুলো ছিল, তখন নতুন পাথর যুগ আসতো সময়ের ধারাবাহিকতায়, তখন সেই হাতিয়ারগুলোর মধ্যে কি হাতিয়ার একই রয়েছে, কিন্তু সেগুলোর আরো উন্নতি সাধন করা হয়েছে। তাহলে কি হলো? সময়ের ধারাবাহিকতা এটা পরিবর্তন হলো না, উন্নয়ন সাধন হলো না? এই বৈশিষ্ট্যটার কথা বলা হয়েছে আমাদের 5 নম্বর পয়েন্টে। তাহলে আমরা কি জেনে গেলাম? আমরা জানলাম সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য। চলো আমরা শুরু করি পরবর্তী পাঠ। এখন আমরা আলোচনা করব পার্ট 3 নিয়ে। পার্ট 3 সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক। সংস্কৃতি কি আসলে স্থির বিষয় না, ঠিকই হয়, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এটি চলমান, এটি গতিশীল, তাই না? আমরা সংস্কৃতির ধর্ম হিসেবে কি জানি? যে সংস্কৃতি কখনো এক জায়গায় স্থির থাকবে না, সংস্কৃতি নিয়মিত কি করে এটা গতিশীল থাকবে, এটা পরিবর্তিত হবে, কখনো কখনো অন্য সংস্কৃতি থেকে কিছু গ্রহণ করবে, অথবা নিজেই সময় ধারাবাহিকতায় এটা পরিবর্তিত হতে থাকবে। পৃথিবীর বিভিন্ন জনগোষ্ঠী এবং বিভিন্ন সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও প্রকৃতির কি হচ্ছে? সংযোজন এবং বিয়োজন চলছে। তো এই যে পরিবর্তনশীলতা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কয়েকটি কারণ রয়েছে। এই পরিবর্তনটা কেন হয় সেই কারণটা চলো আমরা এখন পর্দায় দেখব। সেই কারণগুলো হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি, সাংস্কৃতায়ন, সাংস্কৃতিক আত্মীকরণ, তারপরে হচ্ছে সাংস্কৃতিক আদর্শ এবং প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন। এই যে 5টি বললাম, এই 5টি হচ্ছে পরিবর্তনের কারণ। চলো এগুলো সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানি। এগুলো কাকে বলে? সাংস্কৃতিক ব্যাপ্তি বলতে আমরা আসলে কি বুঝি? সাধারণত দুইটি সমাজ যে দুইটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি থাকে, তাই না? এটা আমরা এর আগে জেনেছি যে সমাজ ভিন্ন হয়, সমাজের সংস্কৃতিও ভিন্ন হয়। তো এই দুটি ভিন্ন সমাজের সংস্কৃতি যখন কাছাকাছি আসে, তখন কি হয়? তখন এদের মধ্যে পারস্পরিক আদান প্রদান হয়, অর্থাৎ দুইটি ভিন্ন সংস্কৃতি কাছাকাছি আসার জন্য তাদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে। এই আদান প্রদান তত বেশি হয় যত বেশি সময় ধরে, অর্থাৎ এই কাছে আসাটা যত দীর্ঘস্থায়ী হয়, এই আদান প্রদানও তত বেশি হয়। অর্থাৎ এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতি যত বেশি সময় ধরে থাকবে, তার মধ্যে কি হবে? একে অপরের কাছ থেকে বিভিন্ন উপাদান আদান করতে প্রদান করবে, অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান বিনিময় করবে, তাই না? মানে একজনের কাছ থেকে আমরা কিছু শিখবো, আমাদের কাছ থেকে কেউ শিখবে, এটাকে বলা হচ্ছে সাংস্কৃতিক আদান প্রদান। তো এই সংস্কৃতির এই চলমান গতিধারা এবং এই এক সমাজ থেকে যে অন্য সমাজে এই সংস্কৃতিটা কি হয়? পরিবাহিত হয় অথবা প্রসার লাভ করে, তাই না? এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে এই সংস্কৃতির ধারাটা পরিবাহিত হওয়া বা প্রসার লাভ করাটাকে আমরা এক কথায় বলতে পারি সাংস্কৃতিক ব্যাপ্তি। 2 নম্বরটা কি বলেছিলাম? 2 নম্বর পরিবর্তনের কারণটা কি? সেই কারণটা হচ্ছে সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন কাকে বলে? যখন নিজের সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে অন্য কোনো সংস্কৃতিকে আত্মস্থ করা হয়, অর্থাৎ তোমার নিজস্ব সংস্কৃতি যেটা আছে সেটা থাকবে, কিন্তু তুমি অন্য সংস্কৃতির প্রভাবে তাদের কাছ থেকে কিছু আত্মস্থ করবে, সেটাকে বলা হচ্ছে সংস্কৃতায়ন। এখন আমাদের দেশে কি হয়েছে জানো? আমাদের দেশ বহু সময় বহু শাসকের অধীনে ছিল, বহুবার এই শাসক পরিবর্তন হয়েছে, ফলে এদেশের যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে সংস্কৃতায়ন খুব প্রবল। অর্থাৎ আমরা নিজের সংস্কৃতিটাকেও অক্ষুণ্ণ রাখছি, প্লাস আমরা অন্য সংস্কৃতি থেকেও আত্মীকরণ করছি বা অন্য সংস্কৃতি থেকেও আমরা কিছু জিনিস নিচ্ছি। যেমন ধরো ইংরেজরা কি করেছে? তোমরা সবাই জানো যে ইংরেজরা 200 বছর ধরে আমাদের দেশকে শাসন করেছে। তো আমাদের সংস্কৃতিতে বিভিন্ন জায়গায় ইংরেজদের অনেক প্রভাব পরিলক্ষিত হয়। যেমন ধরো ভাষার ক্ষেত্রে আমরা অনেক কিছুতে এমন আছে যে ইংরেজি শব্দ ব্যবহার করি কিন্তু আমরা জানি না। বলো তো সেরকম একটি শব্দ কি? খুব সহজ,
সেটা হচ্ছে চেয়ার, তাই না? এরকম হাজার হাজার অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো নাকি আমাদের অন্য সংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতিতে প্রবেশ করেছে, বা আমরা আত্মীকরণ করেছি, বা আমরা এই সংস্কৃতায়ন করেছি। কিভাবে আত্মস্থ করে নিয়েছি আমরা অন্যের সংস্কৃতিটাকে। আমরা কে দ্বারা বলি না, আমরা বলি চেয়ার, তাই না? তাহলে আমরা কি জানলাম? সংস্কৃতায়ন। এখন আমরা জানবো সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বুঝি। কিছুক্ষণ আগে আমরা জেনেছি সংস্কৃতায়ন কাকে বলে, এখন আমরা জানবো সাংস্কৃতিক আত্মীকরণ কাকে বলে। আচ্ছা, আত্মীকরণ হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতিকে আত্মস্থ করে। সংস্কৃতায়নে কি ছিল? নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে আমরা অন্যের সংস্কৃতি থেকে আমরা কি নিয়েছিলাম, অন্যটা আমরা আত্মস্থ করেছিলাম। কিন্তু আত্মীকরণ ব্যাপারটি হচ্ছে কি, সে পুরোপুরি ভাবে অন্যের সংস্কৃতিটাকে আত্মস্থ করে। এটা কেন হচ্ছে দেখেন, মানুষ জীবিকার তাগিদে, অভ্যর্থনা, বিবাহ সূত্রে অথবা অন্য যে কোনো কারণে কি হয়, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়, অর্থাৎ নতুন সংস্কৃতি বা নতুন সাংস্কৃতিক পরিবেশের মধ্যে যখন বসবাস শুরু করে, তখন তারা সেখানকার মানুষের আচার আচরণ, চিন্তা ধারণা, তারপর তাদের মূল্যবোধ, এক কথায় সমগ্র জীবনধারার সাথে কি হয়ে যায়, তখন তারা একীভূত হতে চায়, তাই না? যখন সে অন্য একটা সমাজে বসবাস করা শুরু করে, তখন তাদের চিন্তা ভাবনা, তাদের মূল্যবোধ দিয়ে প্রভাবিত হয়ে সে সেই মূল্যবোধেই নিজের জীবন চালনা করে। এবং একটা সময় কি হয়, তিনি আত্মীকরণ করার চেষ্টা করে এবং সে এই আত্মীকরণটা বড় হয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো, সেটা হচ্ছে সাংস্কৃতিক আদর্শ। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গোষ্ঠীর একটা নির্দিষ্ট আদর্শ থাকে, তাই না? সেই সামাজিক বা সাংস্কৃতিক আদর্শ যেটাকে বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সাংস্কৃতিক আদর্শ। প্রত্যেকটা দেশ সমাজের নিজস্ব কিছু এরকম কি থাকে, সাংস্কৃতিক আদর্শ থাকে। এই সাংস্কৃতিক আদর্শগুলো দিয়ে কি হয়, তার সমাজের আচার আচরণ, ধর্মীয় ব্যবস্থা, কোন ধর্ম পালন করবে, তার পোশাক আশাক, খাদ্য, এগুলো অনেক কিছু তার প্রকাশিত হয়, তাই না? একটা সমাজের সাংস্কৃতিক আদর্শ থেকে আমরা তাদের জীবনযাত্রার মান বা জীবনধারা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারি। অর্থাৎ মানুষের জীবন আচরণের মধ্যে প্রকাশ পায় হচ্ছে তার সাংস্কৃতিক আদর্শ। এই সাংস্কৃতিক আদর্শের মাধ্যমে এই যে বলছিলাম যে জীবন প্রণালী এবং বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। আচ্ছা, তারপরে আমরা জানবো যে প্রযুক্তি এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে। প্রযুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? এই আধুনিক প্রযুক্তির কারণে কি হয়েছে, সাংস্কৃতিক উন্নয়নটা ত্বরান্বিত হয়েছে। কেমন করে? এই আধুনিক প্রযুক্তির ফলে বস্তুগত সংস্কৃতির খুব দ্রুত উন্নয়ন হয়েছে না? এই দ্রুত উন্নয়নের ফলে কি হয়েছে, সমাজ ব্যবস্থা, জীবনধারার উন্নয়ন ঘটেছে। এই সমাজ ব্যবস্থা বা সামাজিক জীবনযাত্রার দ্রুত উন্নয়ন বা পরিবর্তন, যেটা নাকি সাংস্কৃতিক উন্নয়ন এবং পরিবর্তনকেও প্রভাবিত করেছে, তাই না? যখন নাকি বস্তুগত সাংস্কৃতিক উন্নয়নের কারণে সামাজিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ সমাজের উন্নয়ন ঘটেছে, তখন সেই সমাজের উন্নয়নের সাথে সাথে কি হয়েছে, তার সংস্কৃতিরও উন্নয়ন ঘটেছে। এই জন্য আমরা বলতে পারি যে কোনো দেশের বা কোনো সমাজের প্রযুক্তি বা বস্তুগত উন্নতি ঘটে, তখন সেই সাথে সাথে সমাজেরও উন্নতি ঘটে। এই সমাজের উন্নয়নটা কি করছে, আবার তার সাংস্কৃতিক উন্নয়নকে প্রভাবিত করছে। এই জন্য তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ব এখন একটা বিশ্ব পল্লীতে রূপান্তরিত হয়েছে, তাই না? পুরো বিশ্বের মধ্যে একটা যোগাযোগ স্থাপন হয়েছে। যে কোনো দেশের যে কোনো তথ্য আমরা খুব সহজে পেয়ে যেতে পারছি, যে কারো খোঁজ খবর নিতে পারছি আমরা খুব সহজে, যে কোনো খবর আমরা খুব দ্রুত জানতে পারছি। এটা কিসের কারণে হয়েছে? তথ্য ও প্রযুক্তির উন্নতির ফলে। তো এই যে উন্নতি ঘটছে তথ্য প্রযুক্তির সাথে সাথে, কি হচ্ছে আমাদের বলতো, এই তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা অন্য সংস্কৃতি সম্পর্কেও কিন্তু জানতে পারছি, তাই না? যখন আমরা অন্য সংস্কৃতি সম্পর্কে খুব সহজে জানি, তখন সেখান থেকে আমরা কি করতে পারি, প্রয়োজনীয় কিছু জিনিস নিতে পারি, আবার আমাদের সংস্কৃতি সেটা দ্বারা প্রভাবিত হতে পারে। চলো তাহলে আমরা দেখি যে এই পুরো অধ্যায়টাতে, অর্থাৎ পাঠ 1, 2, 3 আমরা এতক্ষণ কি জেনেছি। আমরা জেনেছি সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি। আমরা জেনেছি সাংস্কৃতিক পরিবর্তনের সাথে উন্নয়নের ধারা কিভাবে যুক্ত, তাই না? সেটা সম্পর্কে আমরা জেনেছি। সেই সাথে আমরা জেনেছি যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে, এদের কি বৈশিষ্ট্য রয়েছে। সেই সঙ্গে আমরা জেনেছি সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে।
প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি বিধি মেনে বাসায় অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমরা সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চিত সেট এবং শক্তি সেট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা সার্বিক সেট এবং পূরক সেট ব্যাখ্যা করতে পারবো, সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা করে যাচাই করতে পারবো, শক্তি সেট ব্যাখ্যা করতে পারবো এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবো। তাহলে এখন চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই চলো আমরা দেখি আমাদের পাঠ্য বইয়ে সার্বিক সেটের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে। বইয়ে বলা আছে, প্রদত্ত সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। ইংরেজিতে একে বলা হয় ইউনিভার্সাল সেট। আমরা একটি উদাহরণের সাহায্যে এটি বোঝার চেষ্টা করি। চলো, ধরো আমাদেরকে দুটি সেট দেওয়া আছে। একটি হলো সেট এ, এর উপাদানগুলো হলো এ ও ইউ। আমাদেরকে আরো একটি সেট দেওয়া আছে, ধরো সেট বি, এর উপাদানগুলো হলো এ, ই, আই, ও এবং ইউ। লক্ষ্য করো, এখানে এ সেটে যে 3টি উপাদান আছে তা বি সেটের 5টি উপাদানের মধ্যেই আছে। দেখো, এ সেটের উপাদান হলো এ, এটি বি সেটের মধ্যে আছে। আর এ সেটের উপাদান ও বি সেটের মধ্যে আছে। এ সেটের উপাদান ইউ বি সেটের মধ্যে আছে। তাহলে বি সেটের যে 5টি উপাদান আছে তার মধ্যেই এ সেটের প্রতিটি উপাদানই আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সেট হলো বি সেটের একটি উপসেট। অর্থাৎ এ সেটের সকল উপাদান বি সেটে বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে বি সেট হলো এ সেটের সাপেক্ষে সার্বিক সেট। এ সেটের সাপেক্ষে সার্বিক সেট, যেহেতু বি সেটের 5টি উপাদানের মধ্যে এ সেটের সকল উপাদান আছে, এই কারণে বি সেট হবে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট। সাধারণত সার্বিক সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যার যে সেট আছে তাকে প্রকাশ করা হয় সি দিয়ে। আবার সকল স্বাভাবিক সংখ্যার সেটকে, স্বাভাবিক সংখ্যার সেট হলো এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সার্বিক সেট কি। সার্বিক সেট হলো প্রদত্ত সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। যেমন এখানে আমরা সেট এ এবং সেট বি এর মধ্যে দেখলাম যে সেট বি এর উপাদানগুলোর মধ্যে সেট এ এর সকল উপাদান আছে, এই কারণে আমরা বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলেছি। এখন আমরা এই চিত্রটি একটু লক্ষ্য করে চলো। এখানে সার্বিক সেট হলো ইউ, যার উপাদানগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই ইউ সেটের একটি উপসেট হলো সেট এ। সেট এ এর উপাদানগুলো কি দেখো, সেট এ সমান হলো 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউ সেটে মোট 9টি উপাদান আছে, যার মধ্যে 5টি উপাদান নিয়ে এ সেট গঠিত হয়েছে। খেয়াল করে দেখো, ইউ সেটে কিন্তু আরো 4টি উপাদান বাকি আছে। এখন এই বাকি উপাদানগুলো নিয়ে যদি আমরা আরেকটি সেট প্রকাশ করি তাহলে আমরা যে সেট পাবো সেটি হবে সেট এ পূরক সেট। পূরক সেটকে লেখা হয় এভাবে এবং বলা হয় এ প্রাইম। অর্থাৎ তাহলে এক্ষেত্রে পূরক সেট হবে বা এ প্রাইম সমান হলো 6, 7, 8, 9। তাহলে দেখো এ প্রাইম সেটের উপাদান হবে 6, 7, 8, 9। তাহলে আমরা বলতে পারি যে কোন সার্বিক সেটের নির্দিষ্ট একটি উপসেটের সেট বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সেই নির্দিষ্ট সেটের পূরক সেট বলা হয়। যেমন এখানে দেখো, একটি সার্বিক সেট ইউ এর নির্দিষ্ট একটি উপসেট হলো সেট এ। এই সেট এ বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয়েছে সেটি হচ্ছে সেট এ প্রাইম। এই সেট এ প্রাইমকে আমরা বলছি
অপোজিট। গাণিতিকভাবে পূরক সেট এ প্রাইম সমান হলো এ প্রাইম সমান ইউ বাদ এ। এখন চলো আমরা এই সম্পর্কিত একটি সমস্যা সমাধানের চেষ্টা করি। মনে করো আমাদেরকে একটি সার্বিক সেট দেওয়া আছে, সেট ইউ সমান হলো 0 1 2 3 4 5 6 7 8 9। এছাড়াও আমাদেরকে সেট ইউ এর একটি উপসেট দেওয়া আছে, উপসেট এ সমান হলো 0 1 3 7 9। আরেকটি উপসেট দেওয়া আছে সেট বি সমান হলো 0 2 6 8 9। আমাদেরকে এ প্রাইম এবং বি প্রাইম নির্ণয় করতে হবে। চলো তাহলে দেখি কিভাবে করা যায়। দেখো আমি একটু আগেই বলেছিলাম পূরক সেট এ প্রাইম সমান হলো সার্বিক সেট ইউ বাদ সেট এ। তাহলে এখন যদি আমরা এদের মান বসাই, সেট ইউ হলো 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ সেট এ হলো 0 1 3 7 9। এখন তাহলে দেখো সেট ইউ এর উপাদানগুলো থেকে সেট এ এর উপাদানগুলো বাদ দিতে হবে। তো চলো দেখি সেট এ এর কি কি উপাদান সেট ইউ এ আছে। সেট এ এর উপাদান হলো 0, যেটি সেট ইউ তে আছে। আরেকটি উপাদান 1, এটিও সেট ইউ তে আছে। আরেকটি উপাদান হলো 3, এটি সেট ইউ তে আছে। 7 সেট ইউ তে আছে এবং 9 সেট ইউ তে আছে। তাহলে সেট ইউ এর আর কি কি উপাদান বাকি থাকলো দেখো, 2 4 5 6 8। তাহলে এ প্রাইম সমান হবে 2 4 5 6 8। এবার দেখো তাহলে বি প্রাইম সমান কত হবে। বি প্রাইম সমান হলো সেট ইউ বাদ বি। সেট ইউ হলো 0 1 2 3 4 5 6 7 8 9 বাদ সেট বি হলো 0 2 6 8 9। এখন দেখো সেট বি এর কোন কোন উপাদান সেট ইউ এর মধ্যে আছে। দেখো সেট বি এর উপাদান 0, এটি সেট ইউ তে আছে। সেট বি এর উপাদান 2 সেট ইউ তে আছে। সেট বি এর উপাদান 6 ইউ তে আছে, 8 ইউ তে আছে, 9 ইউ তে আছে। তাহলে দেখো কোন কোন উপাদানগুলো বাকি থাকলো, 1 3 4 5 এবং 7। তাহলে বি প্রাইম সমান হলো 1 3 4 5 7। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। এই সম্পর্কিত সমস্যাগুলো এভাবে সহজেই সমাধান করতে পারবে। এখন চল তাহলে আমরা এই চিত্রটির দিকে একটু লক্ষ্য করি। দেখো এখানে আমরা দুটি সেট দেখতে পাচ্ছি। একটি হলো সেট এ। সেট এ এর উপাদানগুলো হলো 1 3 5 7 9। অন্য সেটটি হলো সেট বি। সেট বি এর উপাদানগুলো হলো 0 2 4 6 8। এখন আমরা এমন একটি সেট সি চিন্তা করতে চাই যেখানে সেট এ এবং সেট বি এর সকল উপাদান থাকবে। একে আমরা চিত্র দিয়ে এভাবে প্রকাশ করতে পারি। দেখো এটি হলো সেট সি, যেখানে সেট এ এবং সেট বি এর সকল উপাদান আছে। অর্থাৎ সেট সি সমান হলো 0 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ এ সেটের এবং বি সেটের সবগুলো উপাদান মিলে সেট সি গঠিত হয়েছে। এই সেট সি কে আমরা বলি সেট এ এবং সেট বি এর সংযোগ সেট। একে লেখা হয় এভাবে, একে আমরা পড়ি এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। তাহলে এই সেট সি এর সমান হলো এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। তাহলে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। ইংরেজিতে একে বলা হয় ইউনিয়ন অফ সেট। একে সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় দেখো। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি সমান হলো x such that x belongs to a অথবা x belongs to b। চলো তাহলে এখন আমরা এই সম্পর্কিত একটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। মনে করো একটি সেট দেওয়া আছে, সেট এ সমান হলো a e q এবং অন্য একটি সেট দেওয়া আছে সেট বি সমান হলো i o। এখন আমাদের a ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তো a ইউনিয়ন বি সমান কত হবে দেখো। a ইউনিয়ন বি বা এ সংযোগ বি সমান হবে সেট এ
অর্থাৎ এ ই ইউ সংযোগ সেট বি অর্থাৎ আই ও। তাহলে দেখো এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি সমান হবে এ ই আই ও ইউ। সুতরাং এটি হলো আমাদের নির্ণয় সেট। আশা করি তোমরা সংযোগ সেট কিভাবে নির্ণয় করতে হয় তা বুঝতে পেরেছো। এবার চলো তাহলে দেখি ছেদ এ ইন্টারসেকশন সংজ্ঞা অনুযায়ী দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। একে সেট গঠন পদ্ধতিতে এভাবে প্রকাশ করা হয় ইন্টারসেকশন বি সমান হলো x such that x belongs to a এবং x belongs to b অর্থাৎ x a সেটেও থাকবে আবার x b সেটেও থাকবে। তার মানে সেট A এবং সেট B এর সাধারণ উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত সেটাই হলো এদের ছেদ সেট। এবার চলো আমরা এই চিত্রটি লক্ষ্য করি। দেখো এখানে দুটি সেট আছে। সেট A সমান হলো 0 1 3 5 7 9। অন্যদিকে সেট B সমান হলো 0 2 4 6 8 9। এখন যদি সেট A এবং সেট B পরস্পরকে ছেদ করে তাহলে কি হতে পারে? আমরা এই ব্যাপারটি একটি চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। দেখো সেট A এবং সেট B পরস্পরকে ছেদ করলে আমরা এখানে হলুদ রঙে চিহ্নিত নতুন একটি অংশ পাচ্ছি। এটি হলো সেট A এবং সেট B এর সাধারণ অংশ। অর্থাৎ এখানে সেট A এবং সেট B দুটি সেটই আছে। এখন এই অংশে যে উপাদানগুলো আছে সেগুলি হবে সেট A এবং সেট B এর ছেদ সেট। অর্থাৎ আমরা বলতে পারি A ছেদ B বা A ইন্টারসেকশন B সমান হলো এখানে আছে 0 এবং 9। তাহলে A ছেদ B সমান হলো 0 9। তাহলে আরেকবার দেখো সেট A এবং সেট B এর মধ্যে যে উপাদানগুলো দুটি সেটে আছে সেটি হবে এদের ছেদ সেট। 0 এবং 9 সেট A এবং সেট B দুটি সেটে আছে, এ কারণে এদের ছেদ সেট হলো 0 9। এবার চলো এই সম্পর্কিত একটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। মনে করো আমাদেরকে দুটি সেট দেওয়া আছে। একটি হলো সেট A। সেট A সমান হলো 10 20 30 এবং 40। আরেকটি সেট দেওয়া আছে সেট B। সেট B সমান হলো 20 40 60 80। আমাদেরকে এদের ছেদ সেট অর্থাৎ A ইন্টারসেকশন B নির্ণয় করতে হবে। তার মানে কি? তার মানে হলো আমাদের এমন একটি সেট নির্ণয় করতে হবে যে সেটের উপাদানগুলো সেট A এর মধ্যেও আছে আবার সেট B এর মধ্যেও আছে। তাহলে আমরা লিখতে পারি A ইন্টারসেকশন B বা A ছেদ B সমান হলো সেট A এর উপাদানগুলো লিখি 10 20 30 40 এবং সেট B এর উপাদানগুলো হলো 20 40 60 80। এখন দেখো আমাদের এমন সেট নির্ণয় করতে হবে যার উপাদানগুলো সেট A এর মধ্যে আছে বা সেট B এর মধ্যে আছে। অর্থাৎ সেট A এবং B এর সাধারণ উপাদানগুলো নিয়ে আমাদের একটি নতুন সেট তৈরি করতে হবে। তো সাধারণ উপাদানগুলো কি কি? দেখো 20 সেট A তেও আছে আবার 20 সেট B তেও আছে। আবার দেখো 40 সেট A তেও আছে 40 সেট B তেও আছে। বাকি উপাদানগুলো কিন্তু সাধারণ নয়। তাহলে নতুন সেটের উপাদানগুলো হবে 20 এবং 40। অর্থাৎ A ছেদ B বা A ইন্টারসেকশন B সমান হলো এই সেট। অর্থাৎ নির্ণেয় সেট A ছেদ B বা A ইন্টারসেকশন B হলো এই সেটটি। তবে এখানে আরেকটি ব্যাপার খেয়াল করুন, যদি দুটি সেট এমন হয় যে তাদের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই তখন সেই সেট দুটিকে পরস্পরের নিশ্ছেদ সেট বলে। অর্থাৎ যদি এমন হয় A ছেদ B সমান হলো ফাঁকা সেট তাহলে এই A সেট B কে বলা হবে নিশ্ছেদ সেট। যেমন দেখো এখানে যদি এমন হতো যে সেট A এবং সেট B এর মধ্যে কোনো সাধারণ উপাদান নেই তখন আমরা তাকে ফাঁকা সেট দিয়ে প্রকাশ করতাম, তখন এদেরকে পরস্পরের নিশ্ছেদ সেট বলা হতো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ছেদ সেট এবং নিশ্ছেদ হয়। এখন আমরা জানবো শক্তি সেট সম্পর্কে। কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। একটি উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবে। মনে করো একটি সেট দেওয়া আছে সেট A সমান হলো m n। এখন সেট A এর উপসেটগুলো কি কি হবে? চলো দেখি সেট A এর কি কি উপসেট হতে পারে। সেট A
আমরা এই উপসেটগুলো নিয়ে একটু সেট তৈরি করি, তাহলে সেটি কেমন হবে? দেখো, একে আমরা বলতে পারি এ এর উপসেটগুলোর সেট। উপসেটের সেট সমান হলো এম এন এম এন এবং ফাঁকা সেট। এটি হলো সেট এ এর শক্তি সেট। একে লেখা হয় পি অফ এ হিসেবে। তাহলে দেখো, কোন সেটের সকল উপসেট দ্বারা যে নতুন সেট গঠিত হয় সেটি হলো সেই সেটের শক্তি সেট। কোন সেটের শক্তি সেটে কতগুলো উপাদান থাকে তা খুব সহজেই নির্ণয় করা যায়। যেমন দেখো, কোন সেটের উপাদান সংখ্যা যদি হয়, উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে সেই সেটের শক্তি সেট কত হবে? ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন এখানে এ সেটের দুটি উপাদান আছে, এর শক্তি সেট পি অফ এ এর উপাদান সংখ্যা হলো 4টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 সমান হলো 4। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এভাবে খুব সহজেই কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা নির্ণয় করা যায়। এখন চলো তাহলে শক্তি সেট সম্পর্কিত একটি সমস্যার সমাধান করি, তাহলে আমাদের ধারণা আরো স্পষ্ট হবে। মনে করো একটি সেট দেওয়া আছে, সেট জি 1 2 3। এখন সেট জি সমান যদি 1 2 3 হয়, তাহলে আমাদের পি অফ জি নির্ণয় করতে হবে, অর্থাৎ সেট জি এর শক্তি সেট নির্ণয় করতে হবে। তো শক্তি সেট নির্ণয় করতে হলে প্রথমে আমাদের সেট জি এর উপসেটগুলো নির্ণয় করতে হবে। সেট জি এর উপসেটগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটিই হবে পি অফ জি বা সেট জি এর শক্তি সেট। সুতরাং আমরা লিখতে পারি পি অফ জি সমান হলো, এখানে আমরা একবারে সেট জি এর উপসেটগুলো লিখতে পারি। সেট জি এর উপসেটগুলো হবে 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 এবং ফাঁকা সেট। তাহলে সেট জি এর শক্তি সেট আমরা নির্ণয় করতে পারলাম। এখন লক্ষ্য করি সেট জি এর শক্তি সেটে কতগুলো উপাদান আছে। দেখো, সেট জি এর শক্তি সেটে অর্থাৎ পি অফ জি তে কতগুলো উপাদান আছে তা আমরা গুণে দেখতে পারি। এখানে 1 2 3 4 5 6 7 8 8টি উপাদান আছে। এখন একে আমরা এভাবে লিখতে পারি, পি অফ জি এর উপাদান সংখ্যা হলো, উপাদান সংখ্যা সমান হলো 8টি উপাদান লিখেছি আমরা। এইটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 2 হিসেবে, বা 4 ইন্টু 2 কে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 হিসেবে, বা একে আমরা লিখতে পারি 2 কিউব হিসেবে। সুতরাং পি অফ জি এর উপাদান সংখ্যা হলো 2 কিউব। দেখো, আমরা একটু আগেই দেখেছিলাম কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে ওই সেটের উপাদান সংখ্যা যদি 2 এর ঘাত হয় তাহলে যত হয় তত। এখানে দেখো, সেট জি এর উপাদান সংখ্যা হলো 3টি, এই কারণে সেট জি এর শক্তি সেটের উপাদান সংখ্যা হলো 2 এর ঘাত 3 হলে যত হয় তত, অর্থাৎ 8টি। আশা করি আমরা সবাই এখন যে কোনো সেটের শক্তি সেট নির্ণয় করতে পারবো। এখন তাহলে চলো এক নজরে দেখে নিই আমরা আজকের পাঠে কি কি শিখলাম। আজকের পাঠে আমরা কোন সেটের সার্বিক সেট কিভাবে চিহ্নিত করা যায় তা শিখেছি, প্রদত্ত সেটের পূরক সেট নির্ণয় করেছি, প্রদত্ত সেটের সংযোগ ও ছেদ নির্ণয় করেছি, 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট আলোচনা করেছি এবং তা নির্ণয় করেছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।